বঙ্গের আকাশে এখন শুধু বৈশাখের সূর্য নয়, রাজনীতির হাই ভোল্টেজ পারদও পাল্লা দিয়ে চড়ছে। কার কপাল পূর্বে আর কার মাথায় ছাতা ধরবে জনতা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। এবারে নির্বাচনে বেশ কিছু ইস্যু ভোটারদের মধ্যে এবং রাজনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে, যার মধ্যে কর্মসংস্থান ও শিল্পায়ন, দুর্নীতি ও কেন্দ্রীয় সংস্থার তদন্ত ইস্যু, পরিচয় রাজনীতি ও অনুপ্রবেশ ইস্যু, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি এবং আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা ইত্যাদি তো বটেই। তবে একাংশ বিশেষজ্ঞরা বলছেন, সব ইস্যুর সমীকরণ পাল্টে দিতে পারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তাহলে কি এবার বিহারের পর বাংলা? বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব এবার সোনার বাংলা গড়ার ডাক দিয়ে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে প্রচারে বিশেষ জোর দিচ্ছে। আর তৃণমূলের প্রচারের মূল স্তম্ভ হল ট্রিপল এম, মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার, মমতার নেতৃত্ব এবং মুসলিম ভোটারদের সংহতি। এদিকে বামফ্রন্ট মূলত তরুণ প্রজন্মের চাকরি এবং গ্রাম বাংলার কৃষি সমস্যাগুলো নিয়ে প্রচারে জোর দিচ্ছে। তারা তৃণমূল এবং বিজেপি উভয়কেই একই মুদ্রার দুই পিঠ হিসেবে দেখানোর চেষ্টা করছে। আর কংগ্রেস উত্তর ও মধ্যবঙ্গে শক্তি সংহত করার চেষ্টা করছে বলে খবর। তবে ভোটারদের একটা বড় অংশ আজ বিরাট দ্বন্দ্বে রয়েছে। তারা কি হাতের কাছের নিশ্চিত সুবিধা যেমন লক্ষ্মী ভাণ্ডার বা বিনামূল্যে রেশন বেছে নেবেন, নাকি বৃহত্তর গণতান্ত্রিক অধিকার যেমন চাকুরি, স্বচ্ছ নিয়োগ ও নিরাপত্তা আদায়ের লক্ষ্যে ঝুঁকি নেবেন? নবান্নের চাবি কার হাতে তুলে দেবে বাংলার গণদেবতা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলার গণদেবতার রায় কি উপহারের পক্ষে যাবে নাকি অধিকারের পক্ষে, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য। ত্রিদীপ বাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আরো একজন বিশিষ্ট সাংবাদিক জুড়ে যাওয়ার কথা রয়েছে। উনি জুড়ে গেলেই আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেব। ত্রিদীপ দা, এই যে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া বা সংশোধিত হওয়া নিয়ে বঙ্গে রাজনৈতিক চাপানোতর তো এখন তুঙ্গে। এখন শাসক দলের অভিযোগ, এতে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীরা বলছে এটি স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের প্রায় 140টিরও বেশি আসনে বাদ পড়া ভোটারের সংখ্যা গত নির্বাচনের জয়ের ব্যবধানের চেয়েও বেশি। এই বিপুল সংখ্যক ভোটারহীনতা কি 2026-এর নির্বাচনী ফলাফলকে সম্পূর্ণ কৃত্রিমভাবে বদলে দিতে পারে? এই সম্ভাবনাটা রয়েছে। যে সম্ভাবনার কথা আপনারা ভাবছেন সেই সম্ভাবনা রয়েছে, এবং রয়েছে বলেই এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস তো বটেই, বামপন্থীরা কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে এর বিরোধিতা করা হচ্ছে। বিশেষ করে কতগুলো জায়গা উত্তরবঙ্গ থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় যে পরিমাণে নাম বাদ যাচ্ছে, সেটা কখনো কখনো মনে হচ্ছে যেন বিজেপিকে ব্যাকডোর দিয়ে জিতিয়ে দেওয়ার কাজ করছেন নির্বাচন কমিশন। আচ্ছা, যে নামগুলো অ্যাডজুডিকেশনের নাম করে বাদ যাচ্ছে, সেই নামগুলি কেন বাদ যাচ্ছে তার কোনো ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এবং না দিয়ে এই সন্দেহটা আরো বেশি করে ঘনীভূত হচ্ছে। আমার কাছে আজকে সকালেই আমার এক সহকর্মীর কাছ থেকে একটা কাগজ এসে পৌঁছায়। সেই কাগজের ছবিটা অনেকটা এইরকম। সেখানে দেখা যাচ্ছে যে 15 জনের নাম আছে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে 15 জন ভোটারের নাম আছে। সেই 15 জন ভোটারের নামের মধ্যে 5টা নাম হচ্ছে একজনের নাম 5 বার আছে, আর আরেকজনের নাম, দ্বিতীয় জনের নাম 2 বার আছে। তো এই যে রবি চৌধুরী, তার পিতার নাম কখনো ঈশ্বর দয়াল চৌধুরী, তার ওয়ার্ড নাম্বার 76, তারপরেরটাতেই তার নম্বর বদলে গিয়ে ওয়ার্ড নাম্বার 22 নাম্বার হয়ে যাচ্ছে নিয়ার সন্ত বিনোয়া। তারপরেরটায় 669 সেই নিয়ার সন্ত বিনোয়া। একটা লোকের এরকম 5খানা, 4টে কি করে থাকে। ঠিক একই রকম ভাবে আয়ুষ কুমার সিংহ, তার নামে 2টো আছে, যেখানে তার বাড়ির নম্বর হিসেবে বলা হচ্ছে ধ্রুব গঙ্গা নিয়ার
গুরদ্বারা, এটা তো কোনো বাড়ির নম্বর হতে পারে না। নিয়ার গুরদ্বারা এটা হতে পারে, কিন্তু সেটাকে যে সফটওয়্যার দিয়ে তারা কাজ করেছেন নির্বাচন কমিশন, সেই সফটওয়্যার সেটা পড়তে পারছে না। তাহলে সফটওয়্যারের বোধগম্য এমন কোন বিষয় ব্যবহার করা উচিত ছিল, বা বাংলা বোঝে এমন কোন মানুষকে সেখানে রিক্রুট করা উচিত ছিল যিনি ঠিক করে এটা করতে পারতেন। তাহলে মহেশ কুমার সিংহের নাম 671, 672 দুবার থাকতো না। এই ধরনের ঘটনা, এই যে 15 পাতায় 15 জনের নাম আছে, সেখানে একজনের নাম 3 বার 4 বার, একজনের নাম 2 বার, তাহলে মোট কতজন ভোটার? প্রত্যেকটা পাতায় এই একই ছবি। এই ছবি যদি বিধানসভা ক্ষেত্রগুলো ধরে ধরে দেখা যায়, এইভাবে যে ভোটার লিস্ট হয়েছে। ত্রিদীপদা, যে ইস্যুটা আপনি বলছেন, এই ইস্যুটা আমরা বিহারেও দেখেছিলাম, এবং বিরোধীরা এই ধরনের ইস্যু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তুলেছিলেন। এই যে একই নাম বারবার উঠে আসা, যেটা আমরা দেখেছি, এলওপি রাহুল গান্ধীও কিন্তু তুলেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলায় যখন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পর নির্বাচন কমিশন কি জবাব দিচ্ছে, নাকি সবটাই একটা রাজনৈতিক দলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, রাজনৈতিক দলের দোষ খোঁজা হচ্ছে? নির্বাচন কমিশন এখানে কি ভূমিকা নিচ্ছেন এই সমস্যাগুলো নিয়ে? এখন নির্বাচন কমিশন পুরোটাই যখন আদালতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আদালতে যখন রাজনৈতিক দলগুলো গেছে, আদালতও এই পুরো দায়টা নিচ্ছে না, না দিয়ে তারা একটা ট্রাইব্যুনাল তৈরি করে দিচ্ছে। যে ট্রাইব্যুনালে এতজন বিচারক থাকবে, সেই বিচারকরা এই 90 লক্ষ বা 92 লক্ষ হোয়াট এভার যে নাম্বার, সেই সকলের সঙ্গে কথা বলে, তারা যে কাগজপত্র জমা দিয়েছেন, তাদের সঙ্গে যে বিএলআরও এআরওরা ছিল, তাদের উপস্থিতিতে এই কাগজ জমা দেওয়ার পরও কেন নাম ওঠেনি, এইটা নিয়ে বিচার করবে। প্রশ্নটা হচ্ছে, এই কদিনের মধ্যে এই 96 লক্ষকে কি করে দেওয়া সম্ভব? তবে একটা আসার কথা, সিপিআইএম এর পক্ষ থেকে যে আদালতে গিয়ে যে অভিযোগ জানানো হয়েছিল, তাতে আদালত মন্তব্য করেছে 2 দিন আগে পর্যন্ত, নির্বাচনের 2 দিন আগে পর্যন্ত যে নামগুলো ঢুকবে, সেই নামগুলো ভোটাধিকার পাবেন বলে গৃহীত হবে। কিন্তু প্রশ্ন হলো, এই এতগুলো ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালের সংবিধানটাই এখনো তৈরি হয়নি, ট্রাইব্যুনাল এখনো বসেনি, তারা দিনে কতগুলো করতে পারবেন? আর দিনে যদি 250 খানা করেও করে, তাহলে তো পার্সেন্টেজ হিসেবে 1.3% বেশি হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে, তাহলে এই বাকি যে ভোটাররা ভোট দিতে পারলেন না, যারা জেনুইন ভোটার হিসেবে দাবি করেছে, কাগজপত্র নথি জমা দিয়েছে, যারা দিতে পারলেন না, তারা কি অপরাধ করলেন? এবার এই অপরাধ রাগটা যদি শাসক দল এবং নির্বাচন কমিশনের উপর গিয়ে পড়ে, তাহলে সেটা শাসক দলের পক্ষে বুমেরাং হতে পারে। আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাৎ হচ্ছে একটা জায়গায়, বিহারের ক্ষেত্রে শুরুর দিকে নাম কিছুটা বাদ গেছিল, তারপরে কিছুটা নাম ঢুকেছিল, তারপরে মোট বাদের পশ্চিমবঙ্গে শুরুতে কিন্তু বাদ দেওয়া হয়নি, শুরুতে যেভাবে গেছে, এবং শেষে এসে এই নাম বাতিলের হাতটা এসছে। তাহলে প্রশ্ন হলো, এই হাতের সময় কোথায় কমিশনের? এই তাড়াহুড়োর মানে সেন্টার দিয়ে দিল্লির শাসককে বাংলায় প্রতিস্থাপিত করতে, এইটা কিন্তু বাংলার মানুষের কাছে একটা বড় ক্ষোভের জায়গা। অন্যান্য যে ইস্যু, সেই ইস্যুগুলোর মানুষ ভোট দেয়, তার পাশের বাড়ির মানুষটি যদি সেই রাগে গিয়ে উল্টো দিকে ভোট দেয়, তাহলে কিন্তু সেটা বিজেপির পক্ষে খারাপ হবে। আর অদ্ভুত ভাবে যে হিসেব করা হয়েছে, সে হিসেবটা হচ্ছে এরকম, যে এরপরে যে হিসেবটা করা হয়েছে, সেই হিসেবটা হচ্ছে অনেক রকম, যে এই যে তালিকা, সেই তালিকায় যে কজন ঢুকতে পারলো, যারা পারলেন না, তারা পরের বার নাকি দেবেন। তাহলে এই নির্বাচন বৈধ নির্বাচন হয় কি করে? নির্বাচন কমিশনের যে কাজ হচ্ছে সমস্ত বৈধ ভোটারের ভোটকে নিশ্চিত করা, সে কাজটা কি করে হবে? না, এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন ঘিরে থাকছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম ফেজের নির্বাচন তো মাঝে আর 2 দিন রয়েছে। এখন এই যে আসনগুলোর কথা আপনি বলছিলেন, বা যে আসন, এই যে 140টা আসনের কথা বলা হচ্ছে, এই আসনগুলোর বেশিরভাগ কি প্রথম ফেজে আছে না দ্বিতীয় ফেজে আছে?
না, এটা কিন্তু কিছুটা মিশে আছে। উত্তরবঙ্গে একটা বড় অংশের আসন রয়েছে, হুম দক্ষিণবঙ্গেও বেশ কিছু আসন রয়েছে। হুম প্রশ্ন হলো উত্তরবঙ্গে বিজেপির ভয় কিছুটা কম, কারণ গত পুরসভা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এখানে ভালো ফলাফল করেছিল। আচ্ছা সেখানে বিজেপি মনে করতেই পারে হুম যে এই আসনগুলো থেকে বিজেপি ভালো ফলাফল করবে, এবং যে পরিমাণ ভোটার তালিকা থেকে যে পরিমাণ নাম বাদ গেছে হুম আহ, সেটা যে কম্পেনসেট করতে পারবে। ওকে কিন্তু মানুষের ভেতরে থাকা ক্ষোভ, হুম সেই ক্ষোভকে জাজ করা কিন্তু এখনো সেভাবে যাচ্ছে না। হুম তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে রাজ্য জুড়ে যে বাইনারি তৈরি করা হয়েছিল, যে লড়াইটা বোধহয় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে হুম তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবার কিন্তু পশ্চিমবঙ্গে লড়াইটা সেই বাইনারি মেনে হবে না। আচ্ছা সেখানে ভয়ঙ্কর ভাবে উপস্থিত থাকবে বামপন্থীরা, হুম সেখানে ভয়ঙ্কর ভাবে উপস্থিত থাকবে কংগ্রেসরা, হুম এবং কোন কোন আসনে চতুর্মুখী লড়াইও হতে পারে, কোন কোন আসনে ত্রিমুখী লড়াইও হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই ত্রিমুখী লড়াইয়ের লাভ হুম আসলে কারা পাবে? সাধারণত দেখা যায় এই ত্রিমুখী লড়াইয়ের লাভ শাসক দলের দিকে যায়, রাজ্যে যিনি শাসন করছেন তার দিকে যায়। হুম এবার সেইটা যদি সম্ভব হয়, তাহলে বেশ কিছু আসন ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যেতে পারে। আর আচ্ছা উল্টোটা যদি হয়, যে বিজেপির যে কথাটা বলা হয় যে বামের ভোট রামে গিয়েছিল, হুম সেই ভোট যদি বামে ফিরে আসতে শুরু করে, তাহলে কিন্তু বিজেপি যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে একটা বড়সড় ধস নামতে পারে, যে ধস বিজেপিকে যে 80 থেকে 100টা সিট হুম বিজেপি আপাতত আহ, পাবে বলে ধরে রেখেছে কনফার্ম, বাকি সিটগুলো তারা কমপ্লিট করবে। হুম আহ, এই 80 থেকে 100টা সিটের কিন্তু অঙ্কটা মিলবে না। এটা ওকে ত্রিদীপ দা বিপজ্জনক একটা এখানে সিগন্যাল। আমি অঙ্কের হিসাবে আসছি, ভোটের অঙ্কে বা আসনের অঙ্কটা আমরা পরে আলোচনা করব, কিন্তু সেটা হচ্ছে যে এই যে বিশাল সংখ্যক ভোটারদের নাম বাদ হওয়াকে অন্য সাধারণ ভোটাররা, যারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না, যারা মিছিলে বা সভায় যান না, সেই সব সাধারণ ভোটাররা কিভাবে দেখছেন? আপনারা কি সেই গ্রাউন্ডে, যে আমার পাশের বাড়ির লোকটার নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেল, এমন যারা দেখছেন, এমন সাধারণ মানুষরা, তারা কিভাবে ব্যাপারটাকে দেখেছেন? আমাদের এখানে ব্যাপারটা কিন্তু খুব মজার, মানে হুম আমি একদম আমার 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 বুথের কথা বলছি। আমার বুথ অঞ্চলে হুম একজন পুরনো দিনের মানুষ আছেন, দীর্ঘদিনের বাসিন্দা এখানকার, মানে এমনকি আমরা এই চত্বরে আসার আগে থেকে তিনি এখানে বাস করেন। তার নামটা এসআইআর প্রথমে বাদ চলে গিয়েছিল। তো আমরা যারা ছিলাম, আমরা তখন বললাম যে দাদা তোমার নাম কি করে বাদ যায়, হুম তুমি তো আমাদের আগে থেকে এখানে আছো, বলে কাগজপত্র দেখাতে পারি। হুম এবার তার কাগজপত্র খোঁজ 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 শুরু হলো, খোঁজ করে দেখা গেল যে কিছু কিছু কাগজপত্র পাওয়া গেছে, কিছু কাগজপত্র পাওয়া যায়নি। আমাদের এখানকার যিনি বিএলও ছিলেন, বিএলও মহোদয়া হুম অত্যন্ত পরিষ্কর্মা মানুষ। আচ্ছা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার যাবতীয় কাগজপত্র বের করে কোনটার সঙ্গে কোনটা রিলেট করলে কিভাবে তার নামটা উঠতে পারে, তিনি অমানসিক পরিশ্রম করলেন। কিন্তু এটা তো আমার কাছে একটা একটা উদাহরণ, হুম সেটা আমার এখানে হয়েছে। সব জায়গায় বিএলওরা এরকম কাজ করবেন এটা আমি ধরে নিতেই পারি, হুম কিন্তু সব জায়গায় কি এইভাবে কাজ হয়েছে? অনেক বিএলও কি গাছাড়া দিয়ে কাজ করেননি? কিন্তু অনেক বিএলও হুম কি শাসক দলের হুমকির কাছে মাথা নিচু করে হুম কিছু বিপজ্জনক কাজ করেননি? এমনও তো আছে। হুম সুতরাং সেই সংখ্যা যতক্ষণ আমরা জানতে না পারবো, সেটা আমাদের জানা সম্ভব নয়, যতক্ষণ না আমরা বুঝতে পারবো, হুম কারণ ফলাফল না বেরোলে এটা বোঝা সম্ভব নয়, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো মন্তব্য করাটা খুব কঠিন। ওকে বেশ কিছু বিএলও প্রাণপণ কাজ করেছেন। ওকে আমি 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 অবশ্যই দর্শক বন্ধুদের জানাতে চাইবো, আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আমরা যে হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ত্রিদীপ দার সঙ্গে রয়েছেন আমাদের। আমরা আজকে যে পশ্চিমবঙ্গের যে দুদিন বাদে পশ্চিমবঙ্গের প্রথম পর্যায়ের যে ভোট, তার আগে যে বিভিন্ন ইস্যুগুলো রাজনৈতিক মহলে এবং বিভিন্ন রাজনৈতিক দল যে ইস্যুগুলোকে সামনে নিয়ে এসছে, সেই সব ইস্যুর মধ্যে অবশ্যই যেখানে এই যে মানে পরিচয় ইডি সিবিআই এর এই যে তদন্ত রয়েছে, অবশ্যই নারী নিরাপত্তা রয়েছে, অবশ্যই সামাজিক প্রকল্পগুলো রয়েছে, অনুপ্রবেশ ইস্যু রয়েছে,
দুর্নীতি রয়েছে, যে যার জন্য ইডি সিবিআই এর আমরা দেখেছি, তদন্ত দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে সবকিছুকে ছাপিয়ে গিয়ে অনেকেই বলছেন যে এসআইআর এ যে 90 লক্ষ নাম বাদ গেল তা কৃত্রিম ভাবে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে। সেই জায়গাটা কতটা ঠিক, মানুষ যে এই ধারণা করছেন বা এই যে ন্যারেটিভটা চলছে, এটা কতটা ঠিক হতে পারে? সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যে। দেখবেন 2026 নির্বাচন 23শে এপ্রিল প্রথম পর্যায়ে, যে যেমনটি বললেন, বহু জল্পনা কল্পনা, বহু ওপিনিয়ন পোল, আমার প্রচুর কিছু দেখলাম। আমার যেটা ব্যক্তি স্তরে মনে হয়েছে, মানুষ কিন্তু নির্ধারণ করেছে কাকে সরকারে আনবে, এটা মানুষ একদম ভেবে নিয়ে। সব থেকে মজার বিষয় হলো, পাড়ায় গলিতে কান পাততে শোনা যাচ্ছে, যারা তৃণমূলের স্লোগান বলছে জয় বাংলা, তারা বলছে চুপচাপ খুলে ছাড়। এই ইকুয়েশনটা হয়েছিল। এখন কোন ফুলে ছাপ, পরিষ্কার কথা বলতে তারা বলছে পদ্ম ফুল। ধরুন, পুরোটাই কিন্তু একটি মানে মিথ হতে পারে বা নাও হতে পারে, সত্যিও হতে পারে। আমি আশঙ্কা প্রকাশ করি। আচ্ছা, আমরা বাম আমলে দেখেছিলাম, বামের পতাকা সবাই ঘাড়ে নিয়ে তৃণমূলের কিছু তুলে ভোট দিয়েছে। দিলীপদা ভুল বলছি না? 2011 সালে, 2000। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকে যে সেই অবস্থানগত দিক থেকে মানুষের ভাবনা চিন্তা যে নিয়ন্ত্রণ হচ্ছে না, সেটা আমরা দাবি দিয়ে বলতে পারি। আর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা সরকার, কেন্দ্রে হোক রাজ্যে হোক, দুর্নীতি থাকবে। সরকার থাকলে দুর্নীতি থাকবে, দুর্নীতি থাকলে সরকার থাকবে। এটা একটা পারস্পরিক সম্পর্ক, মানে উঠে দাঁড়িয়েছে রাজনীতির প্রেক্ষাপট। তো এই দুর্নীতি নিয়ে মানুষ খুব একটা চিন্তার বিষয় নয়, তার কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাইয়ে দেওয়ার রাজনীতি অগ্রাধিকার ছিল না। আজকে তৃণমূল কংগ্রেস যেটা পাইয়ে দিয়েছে মানুষের মধ্যে, বামফ্রন্ট সরকার তার আগে 35 বছরে মেরুকরণ এবং পাইয়ে দেওয়ার রাজনীতিটা করে এসেছে, এবং অতিবামকে আরো সুন্দরভাবে প্রতিফলিত করেছে পশ্চিমবঙ্গের মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিভিত্তিক কোন সংগঠন সেভাবে ছিল না। তিনি কোনটাকে কাজে লাগালেন? অ্যান্টি ইনকাম বিল, শিল্প নীতি, জমি নীতি, জমি অধিগ্রহণ নীতি। বামেদের যে জমি অধিগ্রহণ নীতিটা বলছিল, তিনি কিন্তু এটা মানুষের কাছে প্রমাণ করতে পারলেন, এবং তিনি নিজেকে বললেন সততার প্রতীক। বদলা নয়, বদল চাই। এই স্লোগানটা কিন্তু মানুষ খেলো ইন দ্য সেন্স মানুষ নিল। সব থেকে মজার বিষয় হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15টি বছর পশ্চিমবঙ্গকে তিনি হাতের তালুর মতো কিনে ফেলেছেন, মানুষের পালসটাও বুঝেছে। সেক্ষেত্রে পালস বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এটি একটু বেশি উৎসাহী। যেখানে ফাঁক ফোকর গুলো আসছে, বিজেপি সেখানে মেরামত করে তাদের নিজেদের জায়গাটাকে অবস্থান ঠিক করছে। এটা আমার ব্যক্তিগত। এবং পারস্পরিক ভাবে আপনি যদি বলেন যে হিন্দু তকমা, আচ্ছা বলুন তো, বিজেপি যখন বলেছে হিন্দু খাতে মে হ্যাঁ, তো কটা যারা পিছিয়ে পড়া অনগ্রসর, যাদেরকে আমরা ডোম বলছি, তারাও তো হিন্দু। তাদের মধ্যে কি যে প্রবণতা গুলোকে অতি হিন্দু বলুন, সেই প্রবণতা গুলোকে বিজেপি জাগ্রতকরণ করতে পেরেছে? আমার মনে হয় না। সেক্ষেত্রেও তৃণমূল কিন্তু এগিয়ে আছে, নিরিখে এগিয়ে আছে। কিন্তু মানুষ এই যে রীতিমতো মুখে কুলু পেটেছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট চিন্তার বিষয়। মানে রাজনৈতিক আঙিনাতে খুব আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। এবং দিলীপদা ভালো জানবেন, তিনি আমার থেকে সিনিয়র, পশ্চিমবঙ্গবাসীকে অনেক আগে থেকে চেনেন। আশা করি পশ্চিমবঙ্গের রাজনীতিকে আগে থেকে প্রেডিক্ট করা বড় মুশকিল। প্রেডিক্ট করা মুশকিল হলেও আপনারা সাংবাদিকতা করছেন বহুদিন ধরেই, আপনারা বুঝতে পারছেন যে এই যে কুলু পেটেছেন, এটা কি শাসকের পক্ষে না শাসকের বিপক্ষে? শাসকের বিপক্ষে গেলে না, শাসকের বিপক্ষে গেলে সেটা যে কোনো দিকে হাওয়া যেতে পারে। বিপক্ষে অনেকেই দাঁড়িয়ে আছেন, কেউ জোরদার ভাবে দাঁড়িয়ে আছেন, কেউ হয়তো সুপ্ত ভাবে দাঁড়িয়ে আছেন।
এখন প্রশ্ন হচ্ছে শাসকের বিপক্ষে যাচ্ছে নাকি এই যে মানুষ নীরবতা পালন করছে বা মানুষ চুপ হয়ে গেছে, সাধারণ ভোটাররা চুপ হয়ে গেছে, সেটা কোন দিকে দেখছেন? আর আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখছি একসঙ্গে, এই যে এসআইআর নিয়ে এত কথা এত কিছু, এই যে 90 লাখ নাম বাদ পড়ে যাওয়াটাকে যারা কর্মী সমর্থক না কোনো রাজনৈতিক দলের, যারা সাধারণ ভোটার, তাদের মধ্যে এটা তাদেরকে কতটা প্রভাবিত করছে যে আমার পাশের বাড়ির কারোর গোটা পরিবারের নাম নেই, বা আমার পাড়াতে কারোর 3টে পরিবারের একজন করে নাম নেই, এটাকে কিভাবে দেখছে মানুষ, সাধারণ মানুষ? দেখুন, সাধারণ মানুষের মধ্যে কিছু ডিভিশন যদি করি আমি তাহলে সেইভাবেই বলবো। আর আপনি বললেন চুপ করে থাকাটা সরকারের পক্ষে বিপক্ষে। দেখুন, কেন্দ্রীয় সরকারের বিপক্ষেও হতে পারে, রাজ্য সরকারের বিপক্ষেও হতে পারে। সরকারের বিপক্ষে তো বটেই, কিন্তু কোন সরকারের বিপক্ষে যেটা 4 তারিখের আগে বলাটা খুব মুশকিল। কিন্তু তাও আমাদের আমার যে প্রেডিকশনটা, সেখান থেকে দাঁড়িয়ে আমি আজও বলবো যে ভোটের নিরিখে, চিন্তার নিরিখে এবং মানুষ অঙ্গে রাজনীতির নিরিখে আজকের দিনেও শাসক দলকে আমি 1 হলেও এগিয়ে রাখবো, 1 পয়েন্ট হলেও এগিয়ে রাখবো। সেটা কোনো ভুল নেই। রাজ্য সরকার, রাজ্যের শাসককে, রাজ্যের প্রশাসক, শাসক সরকার তৃণমূল কংগ্রেস। আর রইল এসআইআর। দেখুন, আজকে ত্রিদিবদা যে ঘটনাটি একটু তুলে ধরলেন, ওনার পাড়ারই এক ভদ্রলোকের কথা, দেখুন এরকম বিভিন্ন জায়গাতে হয়েছে যে মানুষের নাম বাদ গেছে, তারা বিভিন্ন ভাবে আতঙ্কিত হয়ে অনেকে মারা পর্যন্ত গেছে। এটা একটা সেন্টিমেন্টের কাজ হয়েছে। কিন্তু আমরা তার আগে যদি আমরা দেখি, 2003 সালেও কিন্তু পশ্চিমবঙ্গে আইআর ইন্টেনসিভ রিভিশন, সেক্ষেত্রে মানুষ সহযোগী হয়েছিল কেন? এখানে না শাসক দলেরও কিছু কি বলবো, ক্রেডিবিলিটি ফ্যাক্টর, বিশ্বাসযোগ্যতা গ্রহণ করানোর যে পদক্ষেপ, সেটা শাসক দলেরও মানুষের কাছে সেই বার্তাটা নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া দরকার ছিল, যেটা বাম আমলে হয়েছে। আজকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যাই বলুন আপনি, বামেরা কিন্তু করেছে। আজকের দিনে দাঁড়িয়ে একটি শাসক দল তার ক্ষমতাকে ধরে রাখার জন্য এসআইআর কে যে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা করেছেন তেমনটিও নয়, আর সম্পূর্ণ যে সঠিক ব্যাখ্যা করেছেন তেমনটিও নয়। এখানে দুটি সরকারই পারস্পরিকভাবে একটা বোঝাপড়া এবং সর্বদল সমন্বয়ে একটি বোঝাপড়া এবং মানুষকে বোঝানোর একটি পরিকল্পনার অভাব ঘটেছে। এবং এসআইআর এর পদ্ধতিকরণ দিকের যে অভাবটা, তার ত্রুটি বিচ্ছুটি আজকে আমার মতো লোক, বুঝদার মতো মানুষ, তার পাড়ার মানুষ, আমাদের মানুষ, বিভিন্ন সাধারণ মানুষের উপর এফেক্ট তো পড়েছেই। কিন্তু এফেক্ট পড়লে আমি একটু বলি, এফেক্ট পড়লেই তার প্রতিফলন যে ভোট বাক্সে পড়ছে বিরূপ প্রতিক্রিয়া তেমনটিও নয়, পাশাপাশি এবং খুব সদর্থক তেমনটিও নয়। কিন্তু এবারের ভোট, যেটা দায়িত্ব নিয়ে বলতে পারি, শাসক দল যতটা ইজি ভাববেন না এবং বিরোধীরা ইজি ভাববেন না। এটি খেলার অর্ধসমাপ্ত অবস্থা এবং সমাপ্তি আমরা 4 মের পরে অবশ্যই। ওকে, ত্রিদীপ দা, আমি আসবো আপনার কাছে আরেকবার। ত্রিদীপ দা, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি বা অন্যান্য সরকারি প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ নিয়ে যে এই যে সিবিআই ও ইডির তদন্ত এবার একটা বিশাল রাজনৈতিক ইস্যু ছিল, এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি একে পদ্ধতিগত দুর্নীতি বলছে, আবার তৃণমূল বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা। এই দুই মেরুর মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি কখনো জানতে পারবে আসল সত্যিটা ঠিক কি, নাকি তদন্তের ফাইল নির্বাচনের ফলেই সীমাবদ্ধ হয়ে থাকবে? আসলে সমস্যা হচ্ছে ওই রাজীব গান্ধীর ঘটনার পর থেকে ভারতবর্ষের দুর্নীতি খুব বড় ইস্যু হয়ে কখনো আসেনি, এবং দুর্নীতিগ্রস্ত মানুষ বুঝতে শুরু করে দিয়েছে যে দুর্নীতি তো এরা করবেই, সরকারে যারা থাকবে তারা দুর্নীতি করবে। সেই দুর্নীতি করবার পর যদি আমাদেরকে ছিটে ফোটা কিছু দেয়, তাহলে আমরা সরকারের পক্ষে। প্রশ্নটা হলো, এই দুর্নীতি করবার ফলশ্রুতি হিসেবে এবং সেই দুর্নীতিকে রক্ষা করবার জন্য যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চিহ্ন রাজ্যের শিক্ষা ক্ষেত্রগুলোতে পড়েছে, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে পড়েছে, রাজ্যের পুরসভাগুলোতে পড়েছে, সেগুলো কিন্তু খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, যাদের চাকরি গেছে, যাদের চাকরি যায়নি, তারা দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত একই রকম ভাবে। কারণ যে ছেলেটা মেয়েটা স্কুলে পড়ছে, সে মাস্টারমশাই পাচ্ছেন না, যে ছেলে মেয়েটা চাকরিটা করছে, সেই স্কুলে গিয়ে ছাত্র পাচ্ছে না।
প্রায় 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে এই রাজ্যে। প্রায় 3,600 স্কুলে একজন বা দুজন শিক্ষক আছেন। রাজ্য সরকার শিক্ষক দিতে পারছেন না, খুব স্বাভাবিক কারণেই এখান থেকে শিক্ষক না থাকার কারণে ছাত্র সংখ্যা কমছে। যাদের ট্যাক্সের জোর আছে তারা বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করছে, আর যাদের নেই তাদের জন্য একটা অশিক্ষিতের বাহিনী তৈরি হচ্ছে, যে বাহিনী শুধু ওই খিচুড়ি খাওয়ার জন্য স্কুলে যায় এবং স্কুল থেকে ফেরে। না, প্রশ্নটা আমার অন্য জায়গায়। ঠিক আছে, আমি শিক্ষাতে ঢুকছি না, একদম শিক্ষাতে ঢুকছি না। মানে এই যে পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটদের বাড়ি বা ঘনিষ্ঠদের থেকে যখন টাকার পাহাড় উদ্ধার হয়, তখন কি রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বটি আর ধোপে টেকে? দুর্নীতি এই দৃশ্যমান প্রমাণ ধোপে তো টেকেই না। এই কথাটা বামপন্থীরা এবং কংগ্রেসীরা বারবার করে সামনে আনছে, এবং ঠিক একই রকম ভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুটো রাজনৈতিক দলই এই বিষয়ে মুখে কুরু পেতে বসে আছে। কারণ বিজেপিও বুঝে গেছে যে এই দুর্নীতি ইস্যুতে যদি ভোট চাইতে হয় তাহলে তাদের যে দুর্নীতি আছে দিল্লিতে, সেই দুর্নীতিগুলো তৃণমূল কংগ্রেস এবার তার ভান্ডার খুলতে শুরু করবে। সুতরাং দুর্নীতি দিয়ে কেউ কাউকে ঘাটাচ্ছে না। তাহলে এখানে কি এই বাইনারি তৈরি করা হচ্ছে, তুমি পশ্চিমবঙ্গে দুর্নীতি করে যাও, আমি দিল্লিতে করে যাই? এইটা কিন্তু খুব বিপজ্জনক একটা প্রবণতা, যার ফলশ্রুতি পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে আগামী 10 বছর 20 বছর দিতে হবে। আগামী যে সরকারটি আসবে সেটা যদি তৃণমূলের সরকারও হয়, তার তো রাজকোষ খালি, সে রাজ্যের উন্নয়নের কাজ করবেন কি করে? আর সবচেয়ে মজার কথা তো রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিনকে ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ করেন তিনি বলে দিয়েছেন যে এই রাজ্যের উন্নয়নের কাজ কোনো বাকি নেই, তৃণমূল সব উন্নয়ন করে দিয়েছে। এইটা যদি সত্য হয়, তৃণমূল সব উন্নয়ন করে দিয়েছে, মানুষ যদি বলে ঠিক আছে থ্যাংক ইউ যথেষ্ট হয়েছে আপনারা তাহলে আসুন এবার, তাহলে তৃণমূল সরকার কি করবে? ওকে, আমি একটু তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, এই যে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে কর্মসংস্থান ও শিল্পায়ন, মানে যেটা বলছে উন্নয়ন সব হয়ে গেছে, এখন কর্মসংস্থান বা শিল্পায়ন এখন আর মানে কেবল ইস্যু নয়, বরং এটি রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ের মানে পরিণত হয়েছে। বিরোধীরা এবার পরিসংখ্যানের পাহাড়, যেমন বলছে যে রাজ্য থেকে প্রায় 40 লক্ষের বেশি যুবক ভিন্ন রাজ্যে কাজ করতে মানে চলে গেছে, অথচ রাজ্যে প্রায় 39 লক্ষ শূন্যপদ রয়েছে। তো সেখানে অন্যদিকে শাসক দল বলছে যে এমএসএমই বা এই যে ক্ষুদ্র শিল্পের সাফল্য মানে ঢাল দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে শাসক দল। এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষুদ্র শিল্প কি সত্যি কর্মসংস্থানের স্থায়ী সমাধান, নাকি এটি কেবল বড় শিল্পের অভাবকে ঢাকার একটা রাজনৈতিক অজুহাত? এবং তাতে আপনি যে 1% বললেন শাসক দলকে বাড়িয়ে রাখছেন, এই জায়গায় কর্মসংস্থান এবং শিল্পায়নের জায়গায় শাসক দল তৃণমূল কতটা ব্যাকফুটে রয়েছে? দেখুন, আপনি বললেন না বাড়িয়ে রাখি, 1,500 টাকা করে যারা লক্ষ্মী ভান্ডার যুবসাথী পায়, কত হচ্ছে হিসেব করুন। এটা তো মানুষের মধ্যে ভাতা ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে আজকের দিনে শিল্পায়ন তো একটা সোনার পাথর বাটি। আপনি তো বলেছেন একটু আগে, আপনার প্রশ্নের মধ্যে উত্তর রাজনৈতিক অজুহাত। না হলে শিল্প সম্ভাবনাময় জায়গায় 2011 যখন বামপন্থীরা এলো, তখন সালেম গোষ্ঠী থেকে শুরু করে টাটা গোষ্ঠী বিপুল সম্ভাবনাময় শিল্প সম্ভাবনাময়, সেই শিল্পকে তাড়ানো হলেও জমি অধিগ্রহণ নীতি বামফ্রন্টের ছিল না, সেটা মানুষের কাছে প্রমাণ করে। তারপরে একটি সরকার শিল্প তাড়িয়ে একটি ভুল নীতিগত সিদ্ধান্তের দিক থেকে আজকে 15 বছর কিভাবে পশ্চিমবঙ্গের মর্যাদা আছে, আপনি এটা বলতে পারবেন দাবি দিয়ে, বা ত্রিদীপ বাবু বলতে পারবেন যে ত্রিদীপ বাবু বাড়ির সামনে 4টি কলকারখানার ধোঁয়া উঠছে দেখা যেতে পারে, সকাল বিকেল শিফট চেঞ্জ করে শ্রমিক মানুষরা তার কাজ থেকে বাড়ি ফিরছে? বলতে পারবেন। তাহলে আজকের দিনে একটি শিল্প কি হতে পারে? সেটা হতে পারে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা হয়তো বোঝাতে চেয়েছেন, এই যে আমরা কিছু ওনাকে নিয়ে মাঝে মাঝে ব্যঙ্গ করা হয়, দেখুন চপ শিল্প থেকে শুরু করে ঘুগনি এবং চা শিল্প, তিনি বুঝে গেছেন শিল্পের দিক থেকে কতটা ব্যর্থ। আমরা দেখেছি লক্ষ লক্ষ টাকা খরচা করে বিজনেস সামিট করা। আপনি একটি বিনিয়োগের কথা বলতে পারবেন? শুধু JSW ছাড়া আপনি দেখুন সালেম গোষ্ঠী কি আবার রিপিট এসছে?
টাটা করছে কি আবার রিপিট এসছে? আপনি একটি কলকারখানার নাম দেখান, খালি আইটি ছাড়া। আইটি কিন্তু বামফ্রন্টের এই যে সল্টটেক সেক্টর 5 যেটা দেখছি, বাবু আমি যদি ভুল না বলি, এটা কিন্তু পুরো বামেদের পরিকল্পনা। তাছাড়া আইটি সেক্টর ছাড়া একটি শিল্পায়নের জায়গা দেখান যে পশ্চিমবঙ্গে বড় কলকারখানা গড়ে ওঠেনি। তার কারণ যেটা মনে হয়েছে আমার, বাঙালিদের যে মানসিক অধঃপতন সেটা হচ্ছে কি বলবো, হুমকি ক্যাপিটালিস্ট মনোবৃত্তি। আমি যদি 1,500 টাকা পেয়ে সুখে থাকি, আমি যদি মোটা ডাল ভাত খেয়ে আমাকে যদি সরকার সেটা প্রাধান্যর তালিকায় দিয়ে দেয়, আমি কখনোই চাইবো না যে আমাকে সুখে রেখেছে তার বিরুদ্ধে কথা বলা। দেখুন, গ্রামের মানুষ দুর্নীতি বোঝে না, গ্রামের মানুষ মহিলা বিল বোঝে না, গ্রামের মানুষ অভয়া বুঝলেও তার সেন্টিমেন্টের ধারটা খুব কম। পশ্চিমবাংলার মানুষ কথা বলেছে, গ্রামের মানুষ কথা বলেছে। বামপন্থীরা আমাদের দেখিয়েছে গ্রাম দিয়ে শহর বেরো, এই নীতিটাকে অ্যাডপশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি গ্রামের মানুষ কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে তার উপরে আমরা কলকাতা শহর ভিত্তিক লোক একটি অ্যাজাম্পশন তৈরি করছি। আমরা কখনো পশ্চিমবাংলার গ্রামগুলো যদি ঘুরে দেখি, সেটাকে আর গ্রাম বলা যাবে না। উন্নয়ন কি হয়নি? উন্নয়ন যেমন হয়েছে, পাশাপাশি দুর্বৃত্তায়নও হয়েছে, এটা মানতে হবে। আজকে যারা দুর্বৃত্তায়নের কথা বলছেন তারাও কিন্তু দুর্বৃত্তায়ন থেকে কম দূরে নেই। অতএব তৃতীয় বিকল্প শক্তির একটা উঠে আসার সম্ভাবনা আছে। ঠিক, সেটা এবং যদি ত্রিদীপদাও বলছিলেন শুরুতেই যে শুধু দ্বিমুখী লড়াই হবে না, এবার দ্বিমুখী লড়াই হবে না, বহুমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথা সূত্র ধরে ত্রিদীপ বাবুর কাছে যাব আমি। ত্রিদীপদা, এই যে বাংলার নারী ভোট ব্যাংকই এবার লক্ষ্মী ভান্ডারের কৃতজ্ঞতা আর আরজিকর কাণ্ডের ক্ষোভের এক জটিল দোলাচলে দাঁড়িয়ে নেই, মানে কি মনে করেন? বাংলার কাছে বাংলার মেয়ের সম্মান অত্যন্ত ইম্পর্টেন্ট। যেই কারণে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বাংলা চায় বাংলার মেয়েকে। তাহলে সেই স্লোগানটা যদি মেনে নিতে হয়, 2021-এ যখন ক্ষমতায় এসছে তখন যখন এই আর্যিকরের ঘটনা ঘটে, বাংলা তো অভয়াকে বেঁচে থাকতে চেয়েছিল। সেটা তো বাংলার মেয়ে, সেটা তো বাংলার সম্মান। তো প্রশ্নটা তো আসবেই, এবং এসেছে বলেই বিজেপিকে বলতে হচ্ছে যে তার ম্যানিফেস্টোতে যে এই 1,500 টাকা আমরা 3,000 করে দেবো। তাহলে ভাতার উপর ভাতা, তার উপরে ভাতা। আসলে বাংলার মানুষকে কি সত্যি শিক্ষাপাত্র হাতে দাঁড় করাতে চাইছে এই দুটো রাজনৈতিক দল? ভাতাজীবী একদল মানুষ তৈরি করার অর্থ হচ্ছে, যেটা দেশের অর্থনীতিতে খুব খারাপ একটা প্রভাব ফেলতে পারে। কারণ সেই মানুষ কাজ করবার যে প্রতিভা, কাজ করবার যে স্পৃহা, সেই স্পৃহা ভুলে যায়। যে মানুষ কাজ করতে ভুলে যায়, সে মানুষের মাথায় শয়তান ভর করে। সুতরাং সেই শয়তানকে এই রাজ্যে মানুষ আনবেন কিনা, বা শয়তানদের এই রাজ্যের মানুষ আনবেন কিনা, সেটা তাদের ঠিক করতে হবে। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী এখানে ঝালমুড়ি খেয়ে গেছেন, তার পরের দিনই চালু হয়ে গেছে মুখ্যমন্ত্রী চপ দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছেন। তাহলে আমাদের রাজনীতিটা কি, বাংলার রাজনীতিটা কি এই ঝালমুড়ি এবং চপ শিল্পের মধ্যে আটকে থাকবে? নাকি বাংলার যে মেধা ছিল, বাংলার যে শিল্প সম্ভাবনা ছিল, বাংলার যুবকদের যে কাজের স্পৃহা ছিল, যুবক যুবতীদের যে লেখাপড়া শিখে যে ছেলেমেয়েগুলো ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে, অন্য ইউনিভার্সিটিতে পড়তে বাধ্য হচ্ছে, আমার ভাইয়ের মেয়ে অন্য রাজ্যের ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করছে, সে সর্বভারতীয় পরীক্ষাগুলো দিচ্ছে। আপনারা তো ইস্যুগুলো বলছেন এবং অন্যান্য রাজনৈতিক দল ইস্যুগুলো তুলছে, কিন্তু শেষ অবধি 2026-এর নির্বাচনে ইভিএম এ শেষ পর্যন্ত কোনটা বেশি ভারী হবে? লক্ষ্মী ভান্ডার ভারী হবে নাকি এই আরজিকর কাণ্ডের ক্ষোভ ভারী হবে বেশি বলে মনে করছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে? আরজিকর কাণ্ডের ক্ষোভ বেশি হবে এটা জেনেই পানিহাটি কেন্দ্রে অভয়ের মাকে ক্যান্ডিডেট করেছে বিজেপি, এবং ওই পানিহাটি কেন্দ্রে যে নির্মল ঘোষের বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে দেহ তাড়াতাড়ি চুরি করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল, তার ছেলেকে ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস। যে
আইনজীবী সরকারের হওয়ার অভয়াকে সুপ্রিম কোর্টে ডিফেন্ড করেছিলেন, তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভয়াকাণ্ড যে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে এটা তো আমার বা আপনার বলার কথা নয়। তারা রাজনীতি করেন, তারা অনেক আগে থেকে এটা বুঝেছে। সুতরাং সেই প্রভাবটা কিন্তু পড়বে। একটা মেয়ের জন্য গোটা বাংলা রাস্তায় নেমে আসে, রাত জাগে, রাত দখল করে, তার প্রভাব কি কিছুটা পড়বে না? বাঙালির মধ্যে যদি এতটুকু বাঙালিত্ব অবশিষ্ট থেকে থাকে, এতটুকু মেরুদণ্ড থেকে থাকে, এবারে প্রভাব ভোটের বাক্সে পড়া উচিত। সময় খুব বেশি নেই, সময় বেশি নেই। একই ইস্যুতে একটু তন্ময়দার রায় জানতে চাইবো। তন্ময়দা, ইভিএম এ কোনটা বেশি ভারী পড়বে, এই লক্ষ্মী ভান্ডার বা বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো নিরাপত্তা ভারী পড়বে, নাকি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে কর্মসংস্থান বা এই যে এত লক্ষ চাকুরির মানে সরকারি চাকুরির পোস্ট ফাঁকা রয়েছে, 40 লক্ষের উপর মানুষ ছেলেমেয়েরা বাইরে কাজ করছে, বা এই যে দাঁড়িয়ে অভয়া কাণ্ড, আরজিকর কাণ্ড, কোনটা ভারী পড়বে, কোন দিকটা পাল্লা ভারী হয়ে যেতে পারে বলা খুব মুশকিল। দেখুন, অভয়াকাণ্ড অতি জঘন্য নিন্দনীয় একটি ঘটনা। আমার প্রশ্ন একটাই, এর আগে কি এত বড় নিন্দনীয় ঘটনা ঘটেনি? তারপরে কি মানুষ ভুলে যায়নি? ভোট বক্সে প্রতিফলন হয়নি, তখন স্খলিত হয়েছে, এরকম কোন ঘটনা দেখাতে পারবেন? পাবলিক মেমোরি ভেরি শর্ট। আসলে পশ্চিমবাংলার ক্ষেত্রে সব থেকে দুর্ভাগ্যজনক এবং সব থেকে সৌভাগ্যজনক বিষয় হচ্ছে বাঙালিরা অতি ভারী রকম রাজনীতির অন্তর্মহলে তারা প্রবেশ করে ফেলেছেন। তারা চায়ের দোকানে তুফান করছেন, তারা মমতাকে মমতা বানিয়েছে, মোদীকে মোদী বানিয়েছে। এই যে রাজনৈতিক অ্যাওয়ারনেস, সেটা কম থাক আর বেশি থাক, এটাই বাংলার সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় আছে। চায়ের থেকে বসতে সকালবেলা বুঝে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন থাকা উচিত আর কেন থাকা উচিত না, এই ডিবেটের দরকার নেই। আপনি প্লিজটাকে জিজ্ঞেস করুন, এটাই ফ্যাক্ট। আসলে এই যে বেশি বোঝার যে বিষয়টা, আমরা দেখুন যারা রাজনীতি, আমি সাংবাদিকতা করব, ত্রিদীপদা সাংবাদিকতা করবেন, এটাই স্বাভাবিক, আপনি করবেন সঞ্চালনা, এটাই স্বাভাবিক। বা আপনি যদি মানে কি বলবো, এরোপ্লেন চালানোর ইঞ্জিনিয়ারিংটা বুঝি, সেক্ষেত্রে যদি আমি জ্ঞান দিতে যাই, তাহলে যে হবে আজকে বাংলার অবস্থা তাই। আজকে আমি চাইছি পরিবর্তন হোক, তাই বলে আমি এটা বলতে পারি না যে তৃণমূল কংগ্রেস চলে যাবে বা থাকবে। আমার বক্তব্য হচ্ছে যে সরকারই আসুক, মানুষের স্বার্থে কথা বলুক, শিল্পের স্বার্থে কথা বলুক, মহাকাল মন্দির না করে সেই জমি অধিগ্রহণ সঠিকভাবে হয়ে সেখানে একটা শিল্প গ্রহণ হোক, সেটা আমি চাইছি। মানুষের কথা বলুক এমন একটি দলের প্রত্যাশা তৈরি চাইছি, এবং মানুষ বহুবিধ সংগ্রাম থেকে অনেকটাই মুক্ত হোক। রাজনীতি হোক মানুষের জন্য, এটা হচ্ছে মূল কথা। রাজনীতি হোক মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্য। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ নির্বাচনের দিনে চোখ রাখছি, বিশেষ করে আজকে আর সময় নেই। ত্রিদীপদা এবং তন্ময়দা, প্রথম পর্যায়ের পর আমরা আবার বসবো, আপনাদের সঙ্গে আবারও কথা বলবো আমরা কোন কোন ইস্যু প্রভাব ফেলছে বা মানুষ কি করছে, এবং পশ্চিমবঙ্গ নির্বাচনের যে ধরনটা, যেটা নিয়ে নিরাপত্তা কত কঠোর ব্যবস্থা থাকে, কারণ পশ্চিমবঙ্গ নির্বাচনের দিকে গোটা দেশের নজর থাকে। শুধু দেশ বললে ভুল হবে, বিশ্বের তাবর তাবর দেশেরও হয়তো নজর থাকে, কারণ পশ্চিমবঙ্গ নির্বাচন এমন একটা নির্বাচন হয় যেখানে মানে রক্তক্ষরণ ছাড়া নির্বাচন সম্পূর্ণ হয় না বলেই মানুষ জানে। তো আজকের জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, বঙ্গ ভোটের এই মহাসংগ্রামে সাধারণ ভোটাররা আজ এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক সংকটের সম্মুখীন। প্রচারের তীব্র আলো আর প্রতিশ্রুতির প্লাবনে তাদের সামনে বহু প্রশ্ন এসে দাঁড়িয়েছে। ভোটারের আসল মুশকিলটা হলো কি জানেন? কার প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় আর কার মিথ্যে স্বপ্নকে বর্জন করা যায়। তবে ভোটাররা এখন সুচতুর পর্যবেক্ষক। প্রচারের ময়দানে তারা মিছিলে যাচ্ছেন, ঝান্ডা ধরছেন, স্লোগানও দিচ্ছেন, কিন্তু অন্তরে তারা এক গভীর এবং রহস্যময় নীরবতা বজায় রেখেছেন। এটাই মনে করছেন আমাদের আজকের বিশেষজ্ঞরা। তাই শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। আমরা নজর রেখেছি বঙ্গ নির্বাচনের সব খবরে, আর আপনারা দেশ দুনিয়ার এবং রাজ্যের সব খবর এবং আপডেট সহ টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।